বিসমিল্লাহির রহমানির রহিম। ইকোনমিক্স পার্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ার অর্থাৎ সমান প্রথম বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স নিয়ে। আমরা সবাই মোটামুটি এই পুরো সাবজেক্টটা নিয়ে একটু ভীত, অর্থাৎ যখন আমরা অনার্স ভর্তি হই তখন আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সটা আমাদের সামনে যখন আসে তখন আমরা এটাকে নিয়ে অনেক বেশি ঘাবড়ে যাই। তো আমাদের ইকোনমিক্স পয়েন্টের মূল টার্গেট হচ্ছে যত সহজভাবে, যত সাবলীলভাবে এই ভীতিকর এই ইকোনমিক্স নিয়ে, টোটাল ইকোনমিক্স নিয়ে যে ভীতিকর অবস্থাটা সেটা দূর করা। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স নিয়ে। ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অর্থনীতির যে থিমটা, অর্থনীতির যে থিম, মূল বিষয়বস্তুটা, এটাকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব সেটাই হচ্ছে গাণিতিক অর্থনীতি। তো বর্তমান সর্বশেষ সিলেবাস অনুযায়ী গাণিতিক অর্থনীতি টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষা থেকে সর্বশেষ সিলেবাস অনুযায়ী আমাদের কলেজে 20 নাম্বার, যেটা ইন কোর্স পরীক্ষা হিসেবে থাকে, উপস্থিতি সহ সামগ্রিক বিষয় ছোট একটা পরীক্ষার মাধ্যমে 20 নাম্বার, আর বাকি 80 নাম্বার হচ্ছে আমাদের যে আমরা পরীক্ষা দিতে হয়। 80 নাম্বার আমরা পরীক্ষা দিতে হবে। যে 80 নাম্বার, সেই 80 নাম্বারের মধ্যে আমাদের আমাদের 10 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ গ বিভাগ যে 50 নাম্বারের পরীক্ষা, সেটা হচ্ছে 5টা প্রশ্ন, যেটা 10 নাম্বার করে 50 নাম্বার, যেটা 8টা প্রশ্ন থাকে। 8টা প্রশ্ন থেকে আমাদের 5টার অ্যানসার করতে হয়। সেই 5টা থেকে 5টায় নাম্বার হচ্ছে 50, আর বাকি খ বিভাগের ছোট প্রশ্ন, সেটা হচ্ছে 5টা 4 নাম্বার করে, 4 5 20, অর্থাৎ 70 নাম্বার। 5টা বড় প্রশ্ন 50 নাম্বার, 5টা ছোট প্রশ্ন 20 নাম্বার, মোট 70, আর এক কথায় প্রকাশ 10টা থাকে, সেটা 10 নাম্বার, মোট 80 নাম্বার। তো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা একটু দেখব যে আমাদের টোটাল পুরো ফার্স্ট ইয়ারের সিলেবাস অনুযায়ী আমাদের পুরো বইতে অধ্যায় হচ্ছে টোটাল 8টা। সর্বপ্রথম অধ্যায় হচ্ছে যেটা নাম হচ্ছে গুরুত্বপূর্ণ ধারণার পর্যালোচনা বা মেইন কনসেপ্ট, বা সেখানে ছোটখাটো তাত্ত্বিক বিষয়, থিওরিক্যাল কিছু বিষয় আছে, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে আমি বলবো এটার প্রাথমিক ধারণার জন্য এখানে থিওরিক্যাল যে প্রশ্নগুলো, মোটামুটি সালে আসা প্রশ্নগুলো বা মূল প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা রাখা ভালো, পরবর্তী কনসেপ্টগুলোর জন্য সহজ হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের সেট। খুব খেয়াল করব, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ, তৃতীয় অধ্যায়ের নাম, যেখানে গুরুত্বপূর্ণ দুইটা টপিক। প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা টপিক, একটা হচ্ছে বাজার ভারসাম্য আর একটা হচ্ছে জাতীয় আয়। তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে অপেক্ষকের সীমা এবং অবিচ্ছিন্নতা। পঞ্চম অধ্যায় হচ্ছে সমীকরণ পদ্ধতি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে জ্যামিতি, জিওমেট্রি। সপ্তম অধ্যায় হচ্ছে প্রাথমিক অন্তর্কলন ক্যালকুলাস, বা আমরা যেটাকে বলি ডিফারেন্সিয়েশন, অনেক মজার অধ্যায়। সর্বশেষ অধ্যায় হচ্ছে কাম্যকরণ। এই কাম্যকরণ অধ্যায়টা আবার অনার্স সেকেন্ড ইয়ারে আছে। একই গাণিতিক কাজ, একই জিনিস সেকেন্ড ইয়ার সিলেবাসের মধ্যে আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের খ বিভাগ আর ক বিভাগকে একটু সাইড করে রেখে আমরা যদি গ বিভাগের জন্য যে 50 নাম্বার, সেটাতে অ্যানসার করতে হয় 5টা, টোটাল থাকে 8টা। এই 8টা প্রশ্নের একটু পর্যালোচনা করি, তাহলে আমরা একটু দেখব যে সবচাইতে বেশি প্রশ্ন, অর্থাৎ মোটামুটি 2টা প্রশ্ন থাকে। মোটামুটি 2টা প্রশ্ন অনায়াসে এখান থেকে আমরা 2টা প্রশ্ন আশা করতে পারি। সেটা কোন অধ্যায় থেকে? প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ, যেটা তৃতীয় অধ্যায় হিসেবে একটু আগে পরে থাকতে পারে, সাজেশনস অনুযায়ী বইতে একটু আগে পরে থাকতে পারে। টোটাল অধ্যায়গুলো আছে। প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ থেকে আমরা 2টা প্রশ্ন আশা করতে পারি। তাহলে আমরা এই 8টা থেকে 2টা যদি প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণে থাকে, তারপরে আমরা সর্বশেষ অধ্যায় কাম্যকরণ অপটিমাইজেশন, সেখান থেকে মোটামুটি আশা করা যায় 2টা প্রশ্ন। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে যদি ধরি তাহলে এই 3 স্টার কাম্যকরণ অধ্যায়টা, তারপরে আমাদের প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ, এটা একটা ধরা যায়। তাহলে 4টা প্রশ্নের একটা আশা করা যায়। এবার আমাদের সেট, এই অধ্যায়ে ফার্স্ট ইয়ারে মোটামুটি আশা করতে পারি একটা প্রশ্ন। তাহলে আমরা এই সেটে একটা প্রশ্ন, তাহলে এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ।
বাকি আমাদের অপেক্ষকের সীমা ও অবিচ্ছিন্নতা, সমীকরণ পদ্ধতি, জ্যামিতি, প্রাথমিক অন্তরকলন, ক্যালকুলাস, এই সবগুলো থেকে আগে পরে করে আমি মনে করি না কোনো অধ্যায়কে খুব বেশি বাদ দিতে হবে, কারণ এখানে এমন কোনো অধ্যায় নেই যেটা খুব কঠিন, খুবই সহজ অধ্যায়, কোনো অধ্যায় বাদ দিতে হবে না। এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 4 অধ্যায় থেকে আগ পর করে মোটামুটি 3টা প্রশ্ন আশা করা যায়। তাহলে আমি এখানে একেবারে নিশ্চিত না কোনো কিছু, আগে পরে, তবে মানে সর্বশেষ সালগুলা পর্যালোচনা করলে দেখা যায় যে অবস্থাটা এটা। তাহলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই অধ্যায়, তারপরে এই অধ্যায়, তারপরে সেট, আর বাকিগুলোকে যে বাদ দিব বিষয়টা এমন না, একটা আরেকটার সাথে রিলেটেড। খুব স্বাভাবিকভাবে আমরা একটু খেয়াল করলে দেখি এই 4 অধ্যায় থেকে মোটামুটি 3টা প্রশ্ন, তাহলে আমরা এখানে 8টা প্রশ্ন, যেখান থেকে আমি বেশি গুরুত্ব দিব সেখান থেকে আমি অ্যানসার করতে পারবো সহজে। বাকি খ বিভাগ হচ্ছে সবগুলোর সমন্বিত রূপ, যেমন থিওরি থাকতে পারে, তারপরে প্রমাণ থাকতে পারে, তারপরে দেখা গেছে এইসব অধ্যায় যেমন কাম্যকরণের শুরুর অঙ্কগুলোর মধ্যে থেকে থাকতে পারে। এইবার আমরা যদি একটু শুরুর দিকে খেয়াল করি, আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম থেকে। তো যেহেতু গুরুত্বের দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায় যে প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ থেকে, আমিও বলবো যে শুরুটা যদি যে অধ্যায় থেকে করলে আমি বেশি অ্যানসার করতে পারবো, আর যে মোটামুটি যে এগুলোর মধ্যে থেকে মানে কমন পড়বে এবং সহজ, তাহলে আমি বলবো যে কোনো শিক্ষার্থীর অনার্স ফার্স্ট ইয়ার শুরু করার ক্ষেত্রে প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণ দিয়ে মোটামুটি শুরু করা যায়, এই অধ্যায়টা দিয়ে শুরু করা যায়, যেহেতু এখান থেকে 2টা প্রশ্ন আশা করা যায়। তো এই অধ্যায় থেকে যদি শুরু করতে যাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে অংশটা বাজার ভারসাম্য, এই প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণের প্রথম টপিক, দুইটা টপিক এখানে, দুইটা টপিক খুব ভালোভাবে খেয়াল করবো। আমি যদি মানে এলোমেলো করে ফেলি, পেঁচাই ফেলি, তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে এই গাণিতিক অর্থনীতি বিশাল সমুদ্র, আর যদি আমি এখান থেকে সুন্দর করে বের করে নিতে পারি, আমার কাছে মনে হবে এটা অল্প কয়েকদিনের পড়া। এখানে সর্বপ্রথম টপিকটা হচ্ছে বাজার ভারসাম্য, দ্বিতীয় টপিকটা হচ্ছে জাতীয় আয়। আমি একটু আলাদা করে নিব বাজার ভারসাম্যটা, এখান থেকে একটা বড় প্রশ্ন থাকবে, তাহলে আমি বাজার ভারসাম্যটাকে একটু আলাদা করে নিতে পারি। বাজার ভারসাম্যকে যদি আমি আলাদা করি, প্রাথমিক স্থিতিশীলতা 3য় অধ্যায় থেকে 2টা টপিক, প্রথম টপিক হচ্ছে বাজার ভারসাম্য, দ্বিতীয় টপিক হচ্ছে জাতীয় আয়। অবশ্যই নোট করে নিব বিষয়গুলোকে, জাতীয় আয়। এবার সর্বপ্রথম টপিক যদি আমরা বাজার ভারসাম্য ধরি, এবার বাজার ভারসাম্য জিনিসটা কি? ভারসাম্য বলতে বোঝায় দুটি বিপরীতমুখী শক্তি। যেমন অর্থনীতিতে আমরা যদি আলোচনা করতে যাই, সবচাইতে বড় বিপরীতমুখী শক্তি হচ্ছে চাহিদা এবং যোগান। তারপরে চাহিদা কারা তৈরি করে? ক্রেতা। তারপরে যোগান কারা তৈরি করে? বিক্রেতা। তার মানে ক্রেতা এবং বিক্রেতা তারাও দুটো বিপরীতমুখী শক্তি। তাহলে বলা যায় কি দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। যেমন ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে কি, যেমন ক্রেতা এবং বিক্রেতা একে অপরের দর কষাকষি করে, এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া। প্রাথমিক যে দুটি বিপরীতমুখী শক্তি, ভারসাম্য বলতে যা বোঝায় দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছানোর পরে যে অবস্থান থেকে আর নড়াচড়া করার প্রবণতা থাকে না। আবার বলি, দুটি বিপরীতমুখী শক্তি, সেটা চাহিদা যোগান অপেক্ষকের মাধ্যমে যদি বলা যায়, তারপরে বলা যায় ক্রেতা বিক্রেতা, দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যখন একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছায়, যে অবস্থান থেকে আর নড়াচড়া করার প্রবণতা থাকে না, সেটাকেই বলে ভারসাম্য। এইবার আমরা যদি আসি, এই ভারসাম্য অংশে কি কি আছে যেটা করলে আমার আর কোনো কারো দ্বারা সম্ভব না যে আনকমন ফেলা, পড়বেই না, একদম নিশ্চিতভাবে কমন পড়বে। তাহলে আমরা যদি বলি সর্বপ্রথম ভারসাম্য অধ্যায়ে ভারসাম্য অংশে আমাদের আছে কি সাধারণ ভারসাম্য। সাধারণ ভারসাম্যের মধ্যে 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন এই যে চাহিদা অপেক্ষক কিউডি দিয়ে, কোয়ান্টিটি অফ ডিমান্ড, এই চাহিদা অপেক্ষক দিয়ে, চাহিদা দিয়ে একটা অপেক্ষক, কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগান দিয়ে একটা অপেক্ষক, চাহিদা এবং যোগান দিয়ে স্বাভাবিকভাবে একটা অপেক্ষক, দুইটা অপেক্ষক থাকবে। এই দুইটা অপেক্ষকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা একটা ভারসাম্য দাম এবং চাহিদার পরিমাণ বা যোগানের পরিমাণ বা দাম এবং পরিমাণ বের করতে পারবো। এইবার এইভাবে থাকতে পারে। আবার এই সাধারণ ভারসাম্যগুলো এইভাবে থাকতে পারে, যেখানে এই চলক একাধিক চলক থাকতে পারে, তারপরে এখানে স্থির মান থাকতে পারে, স্বাধীন চলক অধীন চলক মিলে এরকম একটা পরিস্থিতি থাকতে পারে, এরকম অবস্থা থাকবে। এই দুই অবস্থার প্রেক্ষিতে সাধারণ ভারসাম্য নির্ণয় করব আমরা। তারপরে যদি এইগুলোর পরে যদি আমরা খেয়াল করি, তারপরে এই সাধারণ ভারসাম্যের সাথে
একটা অংশ জুড়ে দেয়, সেটা হচ্ছে কর আরোপ। কর আরোপ করে, সেটা কর আরোপ কয় ধরনের হতে পারে? একক প্রতি কর আরোপ হতে পারে, শতাংশিক কর আরোপ হতে পারে, যেমন 10% কর আরোপ, অথবা বলতে পারে যে ওই পণ্যের উপরে 2 টাকা কর আরোপ করা হলো। এরপরে থাকতে পারে ভর্তুকি। আবার বলি, এগুলো অবশ্যই নোট করে নিতে হবে। সাধারণ ভারসাম্য 2 ধরনের প্রশ্ন থাকে এবং এর সাথে মিলিয়ে দেয়, যেমন কর আরোপ 2 ধরনের হয়, যেমন একক প্রতি এবং শতাংশিক। তারপরে ভর্তুকি আরোপ, সেটাও একক প্রতি এবং শতাংশ। তারপরে এখানে চাইতে পারে আমাদের কাছে সরকার কি পরিমাণ রাজস্ব পাইছে এখান থেকে। তারপরে বলা যায় ক্রেতা এবং বিক্রেতা কি পরিমাণ বহন করে এই কথাটা। তারপরে 2 বাজার বিশিষ্ট। এরপরে আমি মনে করি না এখানে আর কোনো কিছু করতে হবে, কোনো কিছু দেখতে হবে, এর বাইরে কোনো কিছু নাই। আমি 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 ব্যক্তিগতভাবে জানি যে বাজার ভারসাম্য আর কোনো কিছু লাগবে না, আর কোনো কিছুরই প্রয়োজন নাই যে এখান থেকে। আবার বলি, সাধারণ ভারসাম্য 2 ধরনের প্রশ্ন থাকে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তারপরে এখান থেকে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ বের করব। এরপর এটার সাথে আমাদেরকে জুড়ে দেয় কর আরোপ এবং ভর্তুকি। তারপরে সরকারের রাজস্ব চাইতে পারে আমাদেরকে, ক্রেতা এবং বিক্রেতা বহনকৃত অংশ থাকতে পারে। তারপরে 2 বাজার বিশিষ্ট থাকতে পারে। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কাছে যদি সাধারণ ভারসাম্য চাই, সাধারণ ভারসাম্য থেকে তারপরে আমাদের কর আরোপ, ভর্তুকি, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তুলে ধরবো সাধারণ ভারসাম্য। আবার বলি, আমাদের প্রাথমিক স্থিতিশীলতা বিশ্লেষণে প্রথম অংশ হচ্ছে বাজার ভারসাম্য। বাজার ভারসাম্যের প্রাথমিক অবস্থায় আমরা করব সাধারণ ভারসাম্য থাকলে আমরা কিভাবে করতে হয়, 2 ধরনের প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা এই সাধারণ ভারসাম্যের সলিউশনটা করে নিব ইনশাআল্লাহ। 3 থেকে 4টা গাণিতিক সমাধান করব। এরপরে কর আরোপের ফলে কিভাবে হয়, ভর্তুকি আরোপের ফলে কিভাবে হয়, সেটা সমাধান করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে বিস্তারিত হবে ইনশাআল্লাহ।